আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন 18 মাস দেশ চালালেন এবং দেশটাকে সুন্দর চালিয়ে একটা মহান জায়গায় নিয়ে গিয়েছেন। সেখানে প্রচুর লোকের প্রচুর অবদান রয়েছে। ডাস্টবিন শফিকের অবদান রয়েছে, আমাদের প্রফেসর আসিফ নজরুল তার অবদান রয়েছে, রেজওয়ানা ম্যাডামের তো প্রচুর অবদান। পরিবেশ নিয়ে তিনি যা কাণ্ড কারখানা করে ফেলেছেন, এখন তার নিজের পরিবেশ এখন ঠিক থাকলে হয়। যা অবস্থা দাঁড়িয়েছে, তার এখন নিজের পরিবেশ হয়তো ঠিক থাকবে না। তো এই যে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম না, 970 কোটি টাকা, যেটা আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী, তাকে দেশ থেকে চলে গেলেও তিনি বর্তমান প্রধানমন্ত্রী, তার বরাদ্দ করা বার্ষিক 970 কোটি টাকা গরিব মানুষের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ করা থাকে। সেই 970 কোটি টাকা তিনি বেমালুম ঝেড়ে দিয়েছেন। ঝেড়ে দেওয়ার মানে কি? ঝেড়ে দেওয়ার অর্থ তিনি একটি তার নিজস্ব এনজিও আছে, সেই এনজিওতে ওই টাকাটি ট্রান্সফার করার জন্য প্রজ্ঞাপন পর্যন্ত জারি করে দিয়েছিলেন। এই যে প্রজ্ঞাপন জারি করা মানে তিনি ওই সরকারের টাকাটা, যেটা গরিব মানুষের জন্য খরচা করার টাকা, সেই টাকাটা তিনি নিজে পকেটস্থ করবেন, তার এনজিও মারফত এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই যে তিনি যা কাণ্ড করেছেন, সবই তো হচ্ছে বিতর্কের ব্যাপার। এই নিয়ে মামলা হলে সে মামলায় অনেক দিন চলবে, সে মামলায় সাজা হতে হতে অনেক দেরি। কিন্তু এই যে 970 কোটি টাকা, যেটা সরকারি অর্থ, সেটা প্রজ্ঞাপন জারি করে তিনি সেই অর্থ নিজের এনজিওতে সেটা পাচার করেছেন বা পাচার করার চেষ্টা করেছেন, সেই ডকুমেন্ট কিন্তু এই সরকারের হাতে পড়ে গিয়েছে এবং সেই ডকুমেন্ট অনুযায়ী তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে। এটা তো লিখিত ডকুমেন্ট। সরকারি টাকা তুমি নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো, সেটা একটা সরকারি প্রজ্ঞাপন জারি করে নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো। ফলে অভিযোগটা একেবারে সরাসরি প্রতিষ্ঠিত। এগুলো তো অন্যান্য গুলোতে কি আপনার প্রমাণ করার ব্যাপার আছে, অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, সমস্ত কিছু চলবে। কিন্তু এই যে অভিযোগটা না, 970 কোটি টাকার অভিযোগটা, এটা একেবারে তার একবারে গলায় শুল হয়ে বিঁধে গেছে। এখন এই 970 কোটি টাকার জন্য প্রথম ওনাকে জেল খাটতে হবে। এই যে মামলাটা যেটা হতে যাচ্ছে, 970 কোটি টাকা নিয়ে যে মামলাটা হতে যাচ্ছে, এই মামলাটা নীতিগতভাবে ফৌজদারি মামলা হিসেবে ট্রিট করা হবে। এই মামলাটা মানে কে করবে সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মামলাটা দিয়ে শুরু করা হবে, যেখানে তাকে প্রমাণ করতে হবে যে আমি এই টাকাটা আমি সরাইনি। কিন্তু প্রমাণ করার কোনো জায়গা নেই। সরকারি প্রজ্ঞাপন তিনি জারি করে দিয়েছেন, তার সই করা রয়েছে। 970 কোটি টাকা ওই ফান্ড থেকে এনে এই ফান্ডের থেকে টাকা নিয়ে ওই এনজিওর ফান্ডে দিয়ে দাও। এনজিও টাকার, এনজিওটা বকলমে ওনার। সেখানে রিজওয়ানা ম্যামেরও আবার একটা শেয়ার রয়েছে, ডাস্টবিন শফিকের একটা শেয়ার রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে দেশটাকে একেবারে লুটে পুটে খাওয়ার জন্য এই 18টা মাস এরা বসেছিল এবং আরো এটাকে প্রলম্বিত করার জন্য আরো নানান রকম ছলচাতুরি করেছিল, যার একটা অংশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফাঁস করে দিয়েছেন। এইটা দিয়ে সবে শুরু। এখন আপনারা বলতেই পারেন যে এই যে বাকি মামলাগুলো কি হবে। বাকি যে মামলাগুলো আছে না, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কি হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারটা আমি ওই তখন দুপুরের সন্ধ্যের ভিডিওতে বলতে ভুলে গিয়েছি। যেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিন্তু ওই তারেক রহমানের সঙ্গে যখন শেখ হাসিনার মিটিং হবে, সেই সময় কিন্তু ওইটা ঠিক হয়ে যাবে যে কবে উনি ফিরবেন। তার আগে মাঠফাট এইগুলো সমস্ত পরিষ্কার করা হচ্ছে। আমি গতকালকেও বলেছিলাম আপনাদের, সমস্ত এখন সাফাই কর্ম হচ্ছে।
সাফাই কর্মটা ঠিক হয়ে যাক, সাফাই কর্ম হয়ে গেলে তারপরে দেখবেন যে শেখ হাসিনা ঠিক সময় মতো চলে আসছেন, খুব একটা বেশি দেরি হবে না। আর এই যে মার্চের 12 তারিখে আপনাদের পার্লামেন্ট বসছে, এই মার্চের 12 তারিখে পার্লামেন্টে এই যত ওই যে 164 না কতগুলো হয়তো উনি করেছিলেন, আমার কোথায় লেখা আছে আমি এখন ধরতে পারছি না, 162টা অধ্যাদেশ ইউনূস সরকার জারি করেছিল। আমার হিসেবে আমি যা পেয়েছি 162, অনেক অনেক ফিগার বলছে, আমি যা পেয়েছি সেটা আমি বললাম। সত্যি হতে পারে, মিথ্যেও হতে পারে, গোলমাল থাকতে পারে ফিগারে, কারণ আমি এক দেশে থাকি, হয়েছে ঘটনা আর এক দেশে। আমার কাছে তো অনেক হাত ঘুরে আমার কাছে খবর আসছে, ফলে খবরের একটু এদিক ওদিক হতেই পারে। এই যে মার্চ মাসের 12 তারিখে যে আপনার এটা বসছে, পার্লামেন্ট বসছে, প্রথম পার্লামেন্টে আপনার এই যে অধ্যাদেশগুলো আছে সেই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। এই আলোচনার দু একটা অধ্যাদেশ হয়তো নেওয়া হতে পারে, নাহলে পুরো জিনিসটাই তো অবৈধ হয়ে যাবে। যদি অধ্যাদেশটাই বাতিল হয়ে যায় তাহলে তো সরকারটাই নির্বাচনটাই বাতিল হয়ে যাবে, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। ফলে দু চারটে নিরামিষ অধ্যাদেশ হয়তো আলোচনা হতে পারে এবং গৃহীত হতে পারে। এবার গৃহীত হওয়ার পর সেটা বাস্তবায়ন হবে কি হবে না, দিনের আলোর মুখ দেখবে কি দেখবে না, সেটা পরের ব্যাপার। কিন্তু এরকম 2-10টা হয়তো অধ্যাদেশ নেওয়া হবে, ওই মানে গ্রহণ করা হবে। আর বাকি যেগুলো উঠলো না সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তার মধ্যে যেমন শেখ হাসিনার ফাঁসির আদেশ, শেখ হাসিনার বিচার, অমুকের বিরুদ্ধে মামলা, তমুককে এটা পাইয়ে দেওয়া যায়, যত কিছু আছে সব ওইগুলো বাতিলের পর্যায়ে যখন পড়ে যাবে তখন গিয়ে আসল খেলা শুরু হবে। অর্থাৎ মেন খেলাটা শুরু হবে কিন্তু 12ই মার্চের পার্লামেন্ট বসার পর, যখনই অধ্যাদেশ নিয়ে আলোচনাটা হবে তখনই শুরু হবে 12ই মার্চের পর আসল খেলা। তার আগে আগের ভিডিওতে যেমন আমি বললাম যে মানে এই ভিডিও শুরুতে যেটা আমি বললাম যে ইউনূসের কপালে 970 কোটি টাকা দিয়ে 970 কোটি টাকা দিয়ে মামলা যেটা শুরু হতে যাচ্ছে সেটা তার প্রথম শুল, এবং সেই শুলে উনি বিদ্ধ হবেন। বিদ্ধ হয়ে তাকে কাঠগড়ায় উঠতে হবে এবং তিনি নিজেকে ডিফেন্ড করার কোনো রাস্তা খোলা রাখেননি। তিনি নিজেকে ডিফেন্ড করতেই পারবেন না, কারণ তিনি প্রজ্ঞাপন জারি করেছেন, সেখানে তার সই রয়েছে। আর মাল গেছে কোথায়? মাল গেছে তার এনজিওতে। পৌঁছাক বা না পৌঁছাক, মাঝপথে থাকুক, কিন্তু আদেশটা তো জারি হয়েছে। বিচারক দেখবেন ঠিক আছে আদেশ তো জারি হয়েছে, আদেশকে দিয়েছে, আদেশ দিয়ে ডক্টর ইউনূস। মাল কার? মাল হচ্ছে সরকারের। কার জন্য মাল? গরিব মানুষের মাল। কে খাচ্ছে? খাচ্ছে হচ্ছে একটা মানে প্রধান উপদেষ্টা, তার বকলমে তার পকেটে যাচ্ছে এনজিওর মাধ্যমে। ফলে উনি গেলেন ফেঁসে। এই ফাঁসাটা শুরু হবে 970 কোটি টাকা দিয়ে। ওই জন্য গতকালকে বলেছিলাম এই 970 কোটি টাকা ওনার শুরু হয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সারা দেশের মানুষ যারা রাজনীতির ব্যাপারে বিচার করেন, বিশ্লেষণ করেন, তারা যেভাবে আতঙ্ক অনুভব করছিলেন নতুন সরকার গঠন করার পর, ঠিক সেই আতঙ্কগুলো আবার নতুন করে দেখা দিয়েছে। সবাই বলাবলি করছিল যে দীর্ঘ বিরতির পর বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের জন্য সবচেয়ে বড় বিপদ হবে নিজের দলকে ঠিক রাখা। আর দ্বিতীয় বিপত্তি হবে যে সকল লোক মন্ত্রী হবেন, এমপি হবেন, তাদের আচার আচরণ জবান ঠিক রাখা। আর তৃতীয় যেটি হবে সেটি হলো এই যে ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তাদের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের চিন্তা চেতনা, মন, মানসিকতা, এই সব কিছুর একটা সংযোগ ঘটানো। মানুষ যেভাবে আশঙ্কা করেছিল তার চেয়ে অনেক খারাপভাবে অনেক কিছু চলছে। আর মানুষ সরকারের অনেকগুলো বিষয়ে যেভাবে আশা করেছিল তার চাইতে ইতিবাচক দিকগুলো অনেক ভালোভাবে চলছে। যেমন ধরুন, রাজনীতিতে এসে বা রাষ্ট্র ক্ষমতায় বসে তারেক রহমান সাহেব অতীতে রাজনীতিতে এসে যেভাবে চমক দেখানোর চেষ্টা করেছেন, আর এবার রাষ্ট্র ক্ষমতায় বসে তিনি একের পর এক চমক দেখানোর চেষ্টা করছেন। এতে করে অল্প সময়ের জন্য মানুষ তার ব্যাপারে খুব খুশি থাকবেন এবং তার জন্য দোয়া করবেন। কিন্তু আমাদের দেশের যে মন মানসিকতা, এটি প্রবলভাবে ফ্ল্যাকচুয়েট করে।
সময়ের সাথে বিবর্তিত হয়। তিনি এই সময়টিতে খুব দ্রুততার সাথে যে ভালো কাজগুলো করার চেষ্টা করছেন, সচিবালয়ে অফিস করা, নিয়মিত অফিসে আসা, সময় মতো অফিসে আসা, সাধারণ পোশাক পরিচ্ছদ নিয়ে চলাফেরা করা, কোনো রাগ নেই, ঢাক নেই, শার্ট প্যান্ট ইন করা, কোট টাইয়ের বাহুল্য, এসব কোনো কিছু নেই। অনেকটা ইন্দোনেশিয়ার যে জনপ্রিয় প্রেসিডেন্ট জ্যাকো উইদোদো, তার মতো করে তিনি ছুটে চলার চেষ্টা করছেন। মসজিদে যাচ্ছেন স্ত্রীকে নিয়ে, ছুটির দিনগুলোতে অফিস করছেন। সব কিছুতেই অনানুষ্ঠানিকতা, এটা মানুষজন পছন্দ করছে। তার কন্যা তার রাজনীতির উত্তরাধিকারী রূপে যথাসম্ভব নিজেকে ব্যস্ত রেখেছে, এটাও মানুষজন পছন্দ করছে। তার স্ত্রীর নীরবতা পছন্দ করছে এবং খুব দ্রুত গতিতে তিনি অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে সরকারের জন্য খুব ভালো হবে। এই বিষয়গুলো ইতিবাচক। নেতিবাচক যে বিষয়গুলো, সেটি হলো মন্ত্রিপরিষদে যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে অনেকে আনন্দের আতিশয্যে খুব বেশি কথাবার্তা বলছেন। অনেকে হতাশাগ্রস্ত হয়ে নানা রকম কাণ্ড কারখানা ঘটাচ্ছেন। যারা মন্ত্রিত্ব পেয়েছেন এবং এই মন্ত্রিত্ব পাওয়ার মধ্যে যাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, এমনকি নিজেরা মন্ত্রী হবেন এই ধরনের চিন্তা চেতনা করেননি, এই সমস্ত মানুষ যখন বড় বড় মন্ত্রিত্বের পদ পেয়ে গেছেন, তখন আনন্দে তাদের ঘুম হচ্ছে না, বিছানার মধ্যে গড়াগড়ি করছেন। এবং যাদের বাড়িতে কোলবালিশ ছিল না, তারা নতুন করে কোলবালিশের অর্ডার দিয়েছেন। যাদের একটা কোলবালিশ ছিল, তারা বলছে যে একটা কোলবালিশে হবে না, এখন আমার দুটো কোলবালিশ লাগবে। এরকম অবস্থা। যাদের বাসায় বাথটাব আছে গোসল করার জন্য, তারা চিত হয়ে সারাক্ষণ গরম পানিতে বাথটাবের মধ্যে শুয়ে আছেন। এরকম একটা ভাবসাব, না জানি কি হয়ে গেছি, এরকম একটা অবস্থা। অন্যদিকে যারা মন্ত্রিত্ব পাওয়ার জন্য শতভাগ নিশ্চিত ছিলেন কিন্তু মন্ত্রিত্ব পাননি, যারা বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, যাদের ধূমপানের অভ্যাস আছে, প্যাকেটের প্যাকেট সিগারেট তারা খেয়ে ফেলছেন, যাদের মদ্যপানের অভ্যাস আছে, পেট ভরে ভাত না খেয়ে তারা শুধু মদ খেয়ে যাচ্ছেন, যাদের একটু জুয়া ঠুয়া খেলার অভ্যাস আছে, তারা এখন বন্ধুবান্ধবকে ডেকে জুয়া খেলে সর্বনাশের পথে পা বাড়াচ্ছেন। এরকম একটা বিবর্তন চলছে, যাকে বলা হয় সরকারি দলের কর্তা ব্যক্তিদের মধ্যে। এবং এরই মধ্যে কিছু বেসামাল কথাবার্তা মানুষের মধ্যে যথেষ্ট বিতর্কের তৈরি করেছে। এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাউকে বিব্রত করতে চাই না, কিন্তু মন্ত্রীদের লাগাম টানা সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়েছে। এই কারণে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে পড়েছে যে এই মন্ত্রীদের, যারা একসময় বিএনপি নেতা ছিলেন, তাদের কথাবার্তা কোনো কালেই গ্রহণযোগ্য ছিল না। তারা টেলিভিশন বা মিডিয়ার কেউ প্রিয় মুখ নন। রাজনীতির ময়দানেরও তারা ওরকম কোনো কুশীলব নন। একটা সময় বিভিন্ন রাজনৈতিক দলে অনেক নেতা ছিলেন যাদের বক্তব্য শোনার জন্য মানুষ পাগলের মতো ছুটে বেড়াতো। তারা মঞ্চে কোনো বক্তব্য দিলে, টেলিভিশনে কোনো বক্তব্য দিলে, হোক না সেটা আপনার পক্ষে, এমনকি আপনাকে যদি কেউ গালাগাল করতো, তাহলে সেই গালাগালগুলোও ভালো লাগতো। আপনারা যারা মিজানুর রহমান চৌধুরী সাহেবের বক্তব্য শুনেছেন, প্রয়াত প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ সাহেবের বক্তব্য যারা শুনেছেন, তারপর কে এম ওবায়দুর রহমান সাহেব, তারপর কে এম ওবায়দুর রহমান সাহেবের পরে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসাদুজ্জামান রিপন, তার বক্তব্য অসাধারণ সুন্দর বক্তব্য ছিল। এরকম অনেকের নাম আমি বলতে পারবো। বিশেষ করে শাহ মোয়াজ্জেম সাহেবের বক্তব্য, শাহ মোয়াজ্জেম হোসেন অসাধারণ বক্তব্য দিতে পারতেন। ডক্টর বি চৌধুরী, বদরুদ্দোজা চৌধুরী, মন্ত্রমুগ্ধের মতো মানুষ তার বক্তব্য শুনতো। তো এই বক্তব্য আপনার পক্ষে বললেও না বিপক্ষে বললেও ডাজ নট ম্যাটার, তারা বক্তব্য দিয়েছে, এটা শোনার জন্য মানুষ উদ্গ্রীব হতো। বদরুদ্দোজা চৌধুরীর বক্তব্য শোনার জন্য আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক সেখানে ভিড় করতো গভীর রাত্রি পর্যন্ত। আমি নিজেও তার সেই বক্তব্য বহুবার শুনেছি এবং এখনো পর্যন্ত স্মৃতিপটে সেই বক্তব্যগুলো রয়ে গেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই মুহূর্তে বিএনপির মধ্যে এমন কেউ নেই যার বাগ্মিতা রয়েছে এবং যার বক্তব্যের মধ্যে ওইরকম আকর্ষণীয়তা রয়েছে, কারণে হোক অকারণে হোক, বিনা প্রয়োজনে হোক, যেভাবে হোক একজন বিএনপি নেতা বক্তব্য দিচ্ছেন আর মানুষ হুমড়ি খেয়ে তার বক্তব্য শুনছেন, এরকম কোনো লোক বিএনপিতে নেই। বিএনপিতে কোনো লেখক নেই যার লেখা মানুষ পড়ে, কোনো কবি নেই যার কবিতা পড়তে পারে। একটা সময় বিএনপির পক্ষে কলম ধরতেন সেই জায়জাদিনের শফিক রহমান, জায়জাদিনের শফিক রহমানের পরে সিরাজুর রহমান, সম্ভবত শফিক রহমান সাহেবের বড় ভাই সিরাজুর রহমান। এরপরে রয়টার্সে চাকরি করতেন আতিকুল ইসলাম সাহেব, আতিকুল হক সম্ভবত, অসাধারণ লেখা লিখতেন। তাদের সঙ্গে পাল্লা দিয়ে লিখতেন আবেদ খান, এ বি এম মোছা, আব্দুল গাফফার চৌধুরী। এবং পত্রিকার পাতায় মানুষ পাগলের মতো তাদের সেই লেখাগুলো পড়ার জন্য মানে অপেক্ষা করতেন, একবার, দুইবার, তিনবার। এখন সেই লেখক বিএনপির পক্ষে কলম ধরার মতো অনেক লোক আছে,
সেই কলম দিয়ে সব অকথ্য বের হবে। অবশ্য মারুফ কামাল খান আছেন, একসময় বিএনপির যে প্রেস সচিব ছিলেন সম্ভবত বেগম খালেদা জিয়ার। তো তার লেখার হাত ভালো। তো তিনি আর আগের মতো লিখছেন না। এর বাইরে ওইরকমভাবে শফিক রেহমান সাহেব বয়স হয়ে গেছেন, তিনি এখন বিএনপির সাথে সম্পৃক্তও নন। তো কাজেই বিএনপিতে আকর্ষণ সৃষ্টি করার মতো মানুষ বক্তব্য দিয়ে বা লিখে মানুষকে মন্ত্রমুগ্ধের মতো টেনে আনার মতো মানুষ নেই। এর ফলে কি হলো, এখন যারা আছেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন এটা অনেকের মনে বিরক্তির সৃষ্টি করছে, বিএনপি সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করছে। আর যে সমস্ত মানুষ কথাবার্তা বলছেন তারা প্রায় বেহুশের মতো কথাবার্তা বলছেন, হুশ অবস্থায় কথাগুলো বলছেন না। সরকার প্রধানের উচিত তার যারা মন্ত্রী রয়েছেন তাদের বক্তব্যে লাগাম দেওয়া। আদারওয়াইজ সরকারের পতনের জন্য বা সরকারের যাকে বলা হয় দুঃসময়ের জন্য অন্য কারো সাহায্য সহযোগিতার দরকার হবে না। এই মন্ত্রীদের বচন মুবারক যথেষ্ট হয়ে যাবে। এটা গেল এক। দ্বিতীয়ত হলো যে চাঁদাবাজি গত 17 মাস যাবৎ চলছে। তখন বিএনপির অনেক ছিল যে ক্ষমতা তো আমাদের হাতে নেই, আমরা দল থেকে বড়জোর বহিষ্কার করতে পারি। আর যেটা সরকারের উচিত, মানে ইউনিট সরকারের উচিত হলো চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং সরকারের এখন যারা কর্তা ব্যক্তি, তখন গত 17 মাস আগে তারা যে পজিশন নিয়েছিলেন সেখান থেকে তারা বারবার চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং নিজের দলের যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানানোর পাশাপাশি তারা এই কথাও বলেছেন যে চাঁদাবাজদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি দলগতভাবে জড়িত নয়, তারা চাঁদাবাজিকে সমর্থন করেন না, চাঁদাবাজ যেই হোক তাদের শাস্তি চান এবং চাঁদাবাজদের দায় দায়িত্ব তারা নেবেন না। কিন্তু এখন তো বিএনপি ক্ষমতায়, এখন চাঁদাবাজ জামাতের লোক করুক, আওয়ামী লীগের লোক করুক, বিএনপির লোক করুক, ডাজ নট ম্যাটার। চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজির সঙ্গে পাল্লা দিয়ে ছিনতাই হচ্ছে, তার সঙ্গে সঙ্গে গ্যাং একটা সিন্ডিকেট করে যে সকল কর্মকাণ্ড হচ্ছে এই দেশের বিভিন্ন প্রান্তরে গত এক সপ্তাহে, তাতে করে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। পুলিশ কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু সেই ব্যাপারে যদি সরকার খুব সচেষ্ট না হয় তাহলে পুলিশের যে শক্তিমত্তা এটা থাকবে না। ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো দেখেছি সেটা হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এতদিন এনসিপির আধিপত্য ছিল, এতদিন জামাতের আধিপত্য ছিল, শিবিরের আধিপত্য ছিল, সেই আধিপত্য ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে। এবং সেই আধিপত্যের দাপট এতটা বেশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি পাগল হয়ে গেছেন পদত্যাগ করার জন্য। তিনি বিধি মোতাবেক রাষ্ট্রপতির দরবারে গিয়েছেন পদত্যাগপত্র পেশ করার জন্য, তারপরে আবার সেখান থেকে ছুটে এসেছেন শিক্ষামন্ত্রীর কাছে যেন তার পদত্যাগটি দ্রুত হয়। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মানে খুব তাড়াতাড়ি ছাড়তে চাচ্ছেন। এই কারণ হলো আমরা পেঁচা বলি, অলক্ষী বলি কিংবা শনির দশা বলি, এই জিনিসগুলো যে তার দিকে খুব ধেয়ে আসছে। এই ভদ্রলোক তার সিভি মানে তার যে ব্যক্তিগত তথ্য এগুলো নাকি 37 পৃষ্ঠা, যে তিনি কোথায় কি শিক্ষকতা করেছেন, কোথায় কি ডিগ্রি নিয়েছেন, তার এত যোগ্যতা, সেই যোগ্যতা এখন তার জন্য লায়াবিলিটিস হয়ে গেছে। অথচ যেদিন তাকে সিলেক্ট করা হয় সেদিন আমি একেবারে প্রথম ব্যক্তি যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার জয়েন করার আগে তার নামটা শোনার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে এটা একটা ভুল সিদ্ধান্ত হলো, এই ভদ্রলোকের জীবন তছনছ হয়ে যাবে, তিনি কিচ্ছু করতে পারবেন না। কারণ অনেকে ভুল বুঝেছেন। এ কারণ হলো এই ভদ্রলোক নির্ঘাত জামাতের লোক ছিলেন। জামাতে আমার যারা শুভার্থী ছিলেন তারা চিন্তা করলেন যে মিস্টার রনি এতকাল আমাদেরকে বিভিন্ন গুপ্তভাবে আমাদেরকে নৈতিক সমর্থন জুগিয়েছে, আমাদের পক্ষে মাঝে মধ্যে কথাবার্তা বলেছে। এখন এই পট পরিবর্তনের পরে হঠাৎ এমন কি হলো যে এখন ডাকসুতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর রূপে জামাতপন্থী একজন লোক আমরা নিয়োগ দিতে পেরেছি, তার বিরুদ্ধে কথা বললো। তো তারা বুঝতে পারেননি আমি যে কথাটি বলেছিলাম যে এখানে যারাই টিকে থাকে বা যারা আছে তাদের পিছনে একটা শক্তিশালী রাজনৈতিক পক্ষ থাকে এবং সেই রাজনীতির ধারাবাহিকতা থাকে। বিশেষ করে 91 সাল থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং সেখানকার ভাইস চ্যান্সেলর পদগুলোর সঙ্গে রাজনীতির যে সম্পৃক্ততা জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে এবং ক্ষেত্র বিশেষে নোংরামি, এত নোংরামির পর্যায়ে পৌঁছে গেছে যে ওখানে কোনো ভদ্রলোক আসলে সহজে যেতে চায় না। কিন্তু এরশাদ জামানাতে আমরা যত কথাই বলি না কেন সেখানে এতটা রাজনীতিকরণ ছিল না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি ছিল, কিন্তু প্রক্টর, তারপরে বিভিন্ন অনুষদের ডিন এবং ভাইস চ্যান্সেলর যে পদগুলো এগুলোর একটা সম্মান ছিল, মর্যাদা ছিল। স্বয়ং প্রেসিডেন্টও
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে 100বার চিন্তা করতেন, কিন্তু এখন সেটি নেই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে কোনো ছাত্র দ্বারা লাঞ্ছিত হতে পারেন। গত 17 মাসে সেই সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এই যে ভদ্রলোক, দেখে শুনে মনে হয় নম্র, ভদ্র, একেবারে নেহায়েত একজন একাডেমিশিয়ান, যার জীবনই ব্যয় করেছেন তিনি শুধুমাত্র ছাত্রদের পিছনে, শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে। তো সেই মানুষটি বাকি জীবন সুস্থ থাকতে পারবেন না, এবং তাকে যেখানে পাওয়া হবে সেখানে লোকজন টিটকারি করবে, বিভিন্ন কথাবার্তা বলবে এবং তাকে নিয়ে ট্রল করার চেষ্টা করবে। এই কথাটাই আমি আসলে 17 মাস আগে যখন তিনি নিয়োগ লাভ করার পর্যায়ে ছিলেন তখন আমি বলেছিলাম। তো এনিওয়ে, এভাবে আরও অনেকগুলো কথা আমি বলেছিলাম ওই সময়টিতে, যে এই দিন নয়, আরও দিন আছে। অন দ্য লং রানে বাংলাদেশে দুটো যে রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো রাজনৈতিক দলের যে বেজ, এই বেজটি আসলে এখন জামাত বলতে পারে যে আমরা অনেকগুলো সিট পেয়েছি, কিন্তু এই বেশটি জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তার সাথে অনেক বড় বড় মানুষ বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে বাংলাদেশের মূল ফান্ডামেন্টাল যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে বিকল্প শক্তি দাঁড় করানোর জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের অন্যতম তাত্ত্বিক গুরু ছিলেন বদরুদ্দীন উমর সাহেবের বাবা আবুল হাশিম সাহেব। তিনি একটা দল করেছেন খেলাফতে রব্বানী। 1954-এর সেই নির্বাচনে বেশ কয়েকজন খেলাফতে রব্বানী থেকে সংসদ সদস্য হয়েছিলেন, সেই দলটিকে না। যদি অভিজ্ঞতার ভিত্তিতে, মানে বঙ্গবন্ধু যেখানে আবুল হাশিমের পায়ের কাছে বসে রাজনীতি শিখতেন, তো সেই আবুল হাশিম যখন রাজনীতি শুরু করলেন তিনি কিন্তু পারেননি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার হাতে আওয়ামী লীগ সৃষ্টি, যার হাতে আওয়ামী মানে যাকে বলে মুসলিম লীগ সৃষ্টি, যিনি মুসলিম লীগের মানে এই যে বাংলাদেশ অবিভক্ত বাংলার মুসলিম লীগের খুব বড় নেতা ছিলেন। তো সেই তিনি যখন ন্যাপ করলেন তিনি কিন্তু সফল হতে পারেননি এবং তাকে ব্যর্থ হয়ে মারা যেতে হয়েছে। একটা সময় খুব অপমানিত হয়েছেন সেই শেরেবাংলা ফজলুল হক, যিনি একই সঙ্গে মুসলিম লীগের সভাপতি ছিলেন, একই সঙ্গে সেই সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি এবং সেক্রেটারি ছিলেন। তো এই মানুষটি কৃষক শ্রমিক প্রজা পার্টি করে রাষ্ট্র গঠন করেছিলেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে স্বাধীন বাংলাদেশ এসে তার সেই কৃষক প্রজা শ্রমিক পার্টি টিকেনি, যেভাবে মুসলিম লীগও টিকেনি। তো এইগুলোর অনেকগুলো ঐতিহাসিক কারণ রয়েছে। সেই ঐতিহাসিক কারণে এখন যে যুগটি চলছে সেই যুগটি হলো আওয়ামী লীগের যুগ, এই যুগটি বিএনপির যুগ, এবং এই যুগে তারেক রহমান সাহেবের নেতৃত্ব এবং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্ব, এটাই বাস্তবতা। এটা মেনে নিয়ে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, এইভাবে যদি ফ্রন্ট কেউ খুলতে চায় তাহলে রাজনীতি ভালো হবে। এর বাইরে একটা সুযোগ পেয়ে যদি কেউ মনে করে যে আমি বিশাল কিছু একটা হয়ে গেছি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, নাহিদের মতো মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আবার সেটা সেই সাবেক প্রেস সচিব শফিক বলতেছে। তো শফিক সাহেবের সেই বক্তব্য অনুযায়ী নাহিদ ইসলাম এনসিপির প্রধান, তিনি প্রধানমন্ত্রী হবেন। মানে এই কথাগুলো ওই সময়তে যারা শুনেছেন এবং যাদের রাজনৈতিক বোধ আছে, সারা শরীর তাদের মেজাজ গরম হয়ে গেছে, শরীরে তাদের চুলকানি ছিল। এখন দেখেন এই মাসের মাথায় নাহিদের প্রধানমন্ত্রী অবস্থা দেখেন, আর এই যে শফিক তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন, সেই শফিকের অবস্থা এখন দেখলেই বুঝতে পারবেন। তিনি এখন বিভিন্ন জায়গাতে সুদলিংপং, ধৈনসা এইগুলো খুঁজে বেড়াচ্ছেন, কোথায় ধৈনসা আছে, কোথায় সুদলিংপং আছে, এই সমস্ত বিষয় নিয়ে। মানুষের মানে বর্জ্য, পেটের আবর্জনা যখন মাথায় উঠে তখন মানুষের মধ্যে যে ধরনের বিকারগ্রস্ততা শুরু হয়, গত 17 মাসের অনেক ক্ষমতাধর লোকের মধ্যে আগামী দিনে সেই বিকারগ্রস্ততা দেখতে পাবেন। যেটা বলছিলাম যে এখন বর্তমান সরকারের যে প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ, সেটা হলো চাঁদাবাজি বন্ধ করা। এবং সেই চাঁদাবাজি যদি বন্ধ করতে না পারেন, আইনশৃঙ্খলা এখন যে খারাপ আছে এটা আরও খারাপ হয়ে যাবে। আর ওই যে মন্ত্রীদের যে বচনামৃত বললাম, সব মিলিয়ে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির জন্য যে একটা সুযোগ আসছে, সেই সুযোগটি যেভাবে ম্যাজিক্যাল, আবার হঠাৎ যদি ম্যাজিক্যালি জাদুকরীভাবে এই সুযোগ তাদের হাতছাড়া হয়ে যায়, সবাই আশ্চর্য হলেও আমি অন্তত আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া